প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা দশম শ্রেণীর বহুরূপী গল্প পড়ব। দেখো, বহুরূপী গল্পকার হলেন বা গদ্যকার বা লেখক হলেন সুবোধ ঘোষ। বহুরূপী বহুরূপী এই শব্দটার মানে হলো যে নানা রূপ ধারণ করতে পারে, মানে বহু রূপ যিনি ধারণ করতে পারে তাকে বলা হচ্ছে বহুরূপী। অর্থাৎ যে নানা রকম রূপ ধারণ করে আমাদের সামনে সেই সব চরিত্রগুলোকে অ্যাক্টিং বা সেসব চরিত্রগুলোকে আমাদের সামনে নিয়ে আসে, নানা রূপ ধারণ করে নানা রকমভাবে সেজে, তাদের বলা হয় বহুরূপী। এই বহুরূপী গল্পটি সুবোধ ঘোষের কোথা থেকে নেওয়া হয়েছে? সুবোধ ঘোষের গল্প সমগ্রহ যে গ্রন্থটা আছে তার ৩য় খণ্ড থেকে বহুরূপী গল্পটা নেওয়া হয়েছে। তাহলে বহুরূপী গল্পটা নেওয়া হয়েছে সুবোধ ঘোষের গল্প সমগ্রহ গ্রন্থের ৩য় খণ্ড থেকে বহুরূপী গল্প নেওয়া হয়েছে। দেখো, আমি এখানে এটা লিখে দিলাম যাতে তোমাদের পড়ার সময় তোমরা মনে রাখতে পারো। আমরা সুবোধ ঘোষ সম্পর্কে একবার জেনে নিই। সুবোধ ঘোষ জন্ম 1910 সালে এবং উনি মারা গেছিলেন 1980 সালে। প্রখ্যাত সাহিত্যিক সুবোধ ঘোষ বিহারের হাজারিবাগে জন্মগ্রহণ করেন। আদি নিবাস ছিল বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার বিক্রমপুর মহকুমার বহর গ্রামে। বিচিত্র কর্মজীবনের অভিজ্ঞতা সমৃদ্ধ এই লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল পরশুরামের কুঠার, শুক্লাভিসার, ফসিল, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, একটি নমস্কারে, ত্রিজামা, ভারত প্রেম কথা, যতুগৃহ, কিংবদন্তির দেশে, ভারতীয় ফৌজের ইতিহাস, ক্যাকটাস ইত্যাদি। ছোট গল্প ছাড়াও তিনি বহু উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গবেষণামূলক গ্রন্থ রচনা করেছেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগত্তারিণী স্বর্ণপদক লাভ করেন। তাহলে লেখক সম্পর্কে আমরা জেনে গেলাম। তার লেখা বিখ্যাত গল্পগুলো কি কি? পরশুরামের কুঠার, ফসিল, তিলাঞ্জলি, গঙ্গোত্রী, একটি নমস্কারে। এবার আমরা যে গল্পটা পড়ব বহুরূপী, এই বহুরূপী গল্পটা আমাদের কোথা থেকে নেওয়া হয়েছে? না, সুবোধ ঘোষের গল্প সমগ্র যে গ্রন্থটা আছে তার ৩য় খণ্ডের থেকে এই গল্পটা নেওয়া হয়েছে। দেখো, প্রথমেই কি বলা হয়েছে? হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে? দেখো, এখানে হরিদা একটা চরিত্র, যার কাছে এখানে একটা প্রথম আমরা চরিত্র পেলাম, যে সেটা হলো হরিদা। হরিদার কাছে সবাই গল্প করে কি বলছে? যে কোনো একটা কাণ্ড ঘটেছে, সেই সম্পর্কে সবাই হরিদাকে জানাচ্ছে। উনানের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, না, কিছুই শুনিনি। হরিদা তখন রান্নার কোনো কাজ করছিল, তো উনানের মধ্যে সে ফু দিয়ে উনান হয়তো জ্বালাচ্ছিল, তো সেই সময় হরিদা সেখানে কাজ করতে করতে বলল, না, তিনি কিছু শোনেননি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা? তাহলে আরেকটা আমরা চরিত্র পেলাম, সেটা হচ্ছে জগদীশবাবু। যে হরিদাকে বলা হচ্ছে যে জগদীশবাবু কিছু একটা কাণ্ড করেছে, সেই সম্পর্কে হরিদা জানেন কিনা সেই কথাটাই এখানে বলছে। হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনবো? আমাকে বলবেই বা কে? তাহলে জগদীশবাবুকে বড় মানুষ বলা হচ্ছে, অর্থাৎ জগদীশবাবু হয়তো অবস্থাপন্ন মানুষ বা বয়স্ক মানুষ। তো এখানে বড় মানুষ বলতে অবস্থাপন্ন মানুষ বা ধনী ব্যক্তির কথা হিসাবে বলা হচ্ছে, যে বড় মানুষের কথা কি হরিদা কি করে বুঝবে বা হরিদাকে কে বলবে, সেটাই হরিদা বলছে। 7 দিন হলো এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন। খুব উঁচু দরের সন্ন্যাসী, হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছরে শুধু একটি হরিতকি খান, এছাড়া আর কিছুই খান না।
সন্ন্যাসীর বয়সও 1000 বছরের বেশি বলে অনেকেই মনে করেন। তাহলে এখানে দেখো বলা হচ্ছে যে যে জগদীশবাবুর বাড়িতে নাকি একটা সন্ন্যাসী এসেছেন। কতদিন এসেছেন না 7 দিন হয়েছে এসেছেন, 7 দিন এসেছেন। এবং সন্ন্যাসীটা সম্পর্কে কি বলা হয়েছে, তিনি খুব উঁচু দরের সন্ন্যাসী, অর্থাৎ খুব জ্ঞানীবান। আর কি বলা হচ্ছে যে তিনি কোথায় থাকেন না তিনি থাকেন হিমালয়ের গুহাতে থাকেন। সারা বছর তিনি কিচ্ছু খান না, শুধুমাত্র একটা হরিতকি খান। আর সন্ন্যাসীর বয়স নাকি 1000 বছরেরও বেশি। তাহলে এখানে আমরা জানতে পারলাম কি, যে গল্পের শুরুতেই আমরা জানতে পারলাম যে যে গল্পের শুরুতেই হরিদার কাছে এসেছে সবাই, মানে লেখকরা গেছেন এবং তারা এসে হরিদাকে যে কাণ্ডটা ঘটেছে সেই কাণ্ড সম্পর্কে বলছে। না, জগদীশবাবুর বাড়িতে একটা সন্ন্যাসী এসেছে, 7 দিন ধরে রয়েছে। সন্ন্যাসী থাকেন হচ্ছে হিমালয়ের গোয়াতে। তিনি ভীষণ জ্ঞানীবান এবং উঁচু দরের সন্ন্যাসী। আর কি, তিনি শুধুমাত্র একখানা হরিতকি খান বছরে, আর কিচ্ছু খান না। আর তার বয়স 1000 বছরেরও বেশি। হরিদা, সন্ন্যাসী কি এখনো আছেন? না, চলে গিয়েছেন। হরিদা জিজ্ঞেস করছে যে সন্ন্যাসী কি আছে ওখানে? বলছে না, চলে গেছে। আক্ষেপ করেন হরিদা, থাকলে একবার পায়ের ধুলো নিতাম, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম। অর্থাৎ হরিদা বলছে ইস, মানে আক্ষেপ করছে, যে অনুতাপ করছে যে যদি থাকতো তাহলে এত বড় জ্ঞানীবান ব্যক্তির পায়ের ধুলো নিত। তা পেতেন না হরিদা, সে ভয়ানক দুর্লভ জিনিস। শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী। বলছে কি, যে সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া দুর্লভ জিনিস, মানে এত সহজ নয়। দুর্লভ মানে যেটা সহজলভ্য নয়, মানে এতটা সহজ নয়। শুধুমাত্র জগদীশবাবুই সেই পায়ের ধুলো পেয়েছেন। হরিদা বলছে কেন? জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন। তখন বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন, নতুন খড়ম পরলেন, আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। তাহলে জগদীশবাবু কিভাবে পায়ের ধুলো নিয়েছে? না, জগদীশবাবু সন্ন্যাসীকে কাঠের খড়ম, দেখবে সন্ন্যাসী যারা হয় তারা খড়ম পরে। জগদীশবাবু সন্ন্যাসীর জন্য সেই কাঠের খড়ম তৈরি করেছিল, এবং সে খড়মের ওপরে যে বোল মতো থাকে, মানে বলের মতো থাকে, সেই জায়গাটায় সোনার লাগিয়েছিল। সেটা সেখানে কাঠের লাগানো থাকে। যেহেতু সন্ন্যাসী খুব জ্ঞানীমান মানুষ, তো জগদীশবাবু ওনার জন্য সোনার বল লাগানো কাঠের খড়ম তৈরি করেছিল। এবং সেই জিনিস যখন সন্ন্যাসীর পায়ে পরাতে গেছিল, সেই সময় জগদীশবাবু সেই ফাঁকে সন্ন্যাসীর কে প্রণাম করেছিলেন। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু 100 টাকার একটা নোট জোর করেই সন্ন্যাসীর ঝোলার ভিতর ফেলে দিলেন। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন। বলছে কি, যে সন্ন্যাসী যেদিন বিদায় নিয়েছিলেন বা চলে গিয়েছিলেন, সেই সময় জগদীশবাবু তার ঝোলার মধ্যে, সন্ন্যাসীদের দেখবে যে ঝোলা থাকে, সেই ঝোলার মধ্যে সেখানে ভিক্ষার জিনিস তারা সংগ্রহ করে রাখে, তো সেই ঝোলার মধ্যে জগদীশবাবু 100 টাকার নোট দিয়েছিল। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। অনেকক্ষণ চুপ করে রইলেন। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন কোনো কান নেই। মানে হরিদা একটু চুপ হয়ে গেল, কিছু একটা ভাবছিল গম্ভীর হয়ে। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর। তাহলে হরিদার ঘর কোথায় আছে? শহরের সরু গলির ভিতরে হরিদার ঘর আছে। আর আমাদের 4 জনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনে আঁচে জল ফুটিয়ে দেন। তাহলে কজন আছে? মানে এই 4 জন এই হরিদার ঘরে তারা আড্ডা দেয়, তারা গল্প করে, এবং এরাই চা, চিনি, দুধ এনে দেয়। হরিদা শুধু তার উনানে চায়ের জলটা ফুটিয়ে দেয়। খুবই গরিব মানুষ হরিদা। তাহলে হরিদার পরিচয় পেলাম, হরিদা কিন্তু খুবই গরিব।
কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো অফিসের কাজ কিংবা কোনো দোকানের বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একেবারে ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ করে যাওয়ার হরিদার পক্ষে সম্ভব নয়। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। তাহলে দেখো, এই জায়গাটা আমাদের খুব ভালো করে বুঝতে হবে। এখানে কিন্তু হরিদার সম্পর্কে আমাদের বলা হয়েছে। কি বলা হয়েছে? হরিদা গরিব মানুষ, কিন্তু হরিদা কাজ করতে তার কোথাও যেন ইচ্ছেতে বাধা লাগে। কেন বাধা লাগে সেটা বলা হয়েছে যে তিনি খুব সহজেই কোনো গরিব ঘরে, যেহেতু খুব সহজেই তিনি কোনো অফিসের কাজ বা দোকানের বিক্রিওয়ালার কাজও তিনি পেয়ে যেতে পারেন। কিন্তু হরিদার ওগুলো কেন পছন্দ না? কারণ একটা সময় ঘড়ির কাঁটার সামনে বেঁধে দিয়ে আর নিয়ম করে রোজ একটা চাকরি করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়। মানে যে একটা কোনো কাজ করতে গেলে, যদি অফিসেও কাজ করতে যাও, একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়। ভাবো 10টা থেকে 4টে পর্যন্ত, 10টা থেকে 8টা পর্যন্ত, এরকম নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজকে যদি বেঁধে রাখা হয়, সেই জিনিসটা মানে সেই বাঁধনের মধ্যে হরিদা থাকতে চায় না। হরিদা কী চায়? যে নিজের ইচ্ছায় কোনো কাজ করতে চায়। কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে বেঁধে দেওয়া কাজকে হরিদার কী লাগে? একঘেয়ে লাগে, এবং সেখানেই হরিদার ভয়ানক আপত্তি। তার মানে এখানে বলা হয়েছে যে হরিদা নিজে কাজ করতে চায়, যে কাজের মধ্যে হরিদার আনন্দ লাগবে, যেই কাজের মধ্যে হরিদাকে কোনো সময় বেঁধে দেওয়া হবে না, সেরকম কাজই কিন্তু হরিদা পছন্দ করেন। হরিদার জীবনে সত্যিই একটা নাটকীয় বৈচিত্র্য আছে, আর সেটাই যে হরিদার জীবনের পেশা। হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে যেটুকু রোজগার করেন, তাতেই তার ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতে চেষ্টা করেন। তাহলে এখানে কি বলছে? যে এবার আমাদের বলা হচ্ছে হরিদার সম্পর্কে। দেখো, যে হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটক মানে কি? যেখানে নানা রকম চরিত্র, নানা ঘটনার আমরা মেলবন্ধন দেখতে পারি। বৈচিত্র্য মানে নানা রকম জিনিসের বিচিত্র, মানে নানা রকম জিনিসের একটা মানে অন্যরকম জিনিস আছে। সেই অন্যরকম বৈচিত্র্যটা কি? সেটা হচ্ছে যে হরিদা যে কাজ করে বা যেটা তার পেশা, সেটা হচ্ছে হরিদা মাঝে মাঝে বহুরূপী সেজে, মানে তিনি বহুরূপী সাজেন। বহুরূপী কথাটা এখানে এবার এলো। বহুরূপী হচ্ছে তিনি কোনো একটা চরিত্র, বা দেখবে বহুরূপীরা কোনো সময় শিব সাজে, কোনো সময় দুর্গা সাজে, মানে নানা রকম ঠাকুর দেবদেবতার চরিত্র সাজে। তো সেরকমই হরিদা বহুরূপী সাজে, এবং সেই সেজে তিনি রোজগার করেন, এবং তাতেই তার ভাতের হাঁড়ির, মানে তার খাবার জন্য যে অন্ন, সেইটাই শুধুমাত্র সম্পূরণ হয়। বলছে কি, ভাতের হাঁড়ির দাবি মিটিয়ে দিতেই চেষ্টা করেন। মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা। যখন তার এই রোজগার হয় না, তখন কি হয়? তাকে উপোস করে কাটাতে হয়। তারপর একদিন হঠাৎ আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন। কেউ চিনতে পারে না। যারা চিনতে পারে 1 আনা 2 আনা বকশিশ দেয়, আর যারা চিনতে পারে না তারা হয় কিছু দেয় না, তারা হয় কিছু দেয় না, কিংবা বিরক্ত হয়ে 2-1টা পয়সা দিয়ে দেয়। বলছে তারপর কি হয়? হঠাৎ একদিন এরম করে করে হঠাৎ একদিন সকালে বা বিকেলে হরিদা কোনো না কোনো একটা রূপ সেজে নিয়ে, তিনি বেরিয়ে পড়েন, এবং কেউ চিনতে পারলে অবশ্যই তাকে 1 আনা 2 আনা দেয়। আবার যারা চিনতে পারে না, তারা বিরক্ত হয়, চিনতে পারছে না, একটা অন্যরকম রূপের মানুষ, তারা কি করে? বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেয়, বা কিংবা 2-1 পয়সা দিয়ে দেয়। একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল। একটা উন্মাদ পাগল, তার মুখ থেকে লালা ঝরে পড়ছে, চোখ দুটো কটকটে লাল, তার কোমরে একটা ছেঁড়া কম্বল জড়ানো, গলার টিনের কৌটোর একটি মালা,
একটা মালা। পাগলটা একটা ঠান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে বসে যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছে। চেঁচিয়ে উঠছে যাত্রীরা, দু একটা পয়সা ফেলে দিচ্ছে। বলছে কি যে এরকম একটা হরিদ্বার এরকম একটা বহুরূপী বেশের কথা বলা হচ্ছে, যেখানে আম, একটা বাস স্ট্যান্ডের কথা বলছে, যে চকের বাস স্ট্যান্ডে দুপুরবেলাতে বলছে একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছে। সেখানে কি হয়েছে দেখছি, যে একটা উন্মাদ পাগল, যে যার চোখগুলো লাল, মুখ থেকে লালা ঝরছে, একটা ছেঁড়া কোমরের মধ্যে ছেঁড়া কম্বল জড়িয়ে, টিনের কৌটোর মালা পরে, একটা হাতে ঠান ইট নিয়ে বাসের যাত্রী বসে থাকা যাত্রীদের দিকে পাগলটা তেড়ে যাচ্ছে। এবং তার এই পাগলামি দেখে হয়তো যাত্রীরা কেউ কেউ দু একটা পয়সা ফেলেও দিচ্ছে। একটু পরেই বাসের ড্রাইভার কাশিনাথ ধমক দেয়, খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। আহ, ওটা কি একটা বহুরূপী? বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। সত্যিই খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা। বলছে কেউ কেউ তো অবাক হয়ে গেল, যে সত্যিকারের তাকে পাগল লাগছে। যদি বাসের ড্রাইভার যদি না বলতো যে সে একটা মানুষ, তাহলে যাত্রীদের কেউ কেউ সত্যিকারের ভেবেছিল ওটা সত্যিকারের পাগল। আবার কেউ কেউ অবাক হয়েছিল যে একটা মানুষ বহুরূপী এত সুন্দর সাজতে পারে, যাকে সত্যিকারের একজন পাগল লাগছে, এত এত সুন্দর কেউ সাজতে পারে। হরিদার জীবনের এই রকম এক রূপের খেলা দেখিয়েই একরকম চলে যাচ্ছে। এই শহরের জীবনের মাঝে মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। বলছে প্রতিদিনকার জীবনের একঘেয়েমি থেকে হরিদা বহুরূপী সেজে মানুষের জীবনে একটা চমৎকার ঘটনা সৃষ্টি করে। সন্ধ্যার আলো সবেমাত্র জ্বলছে, দোকানে দোকানে লোকজন ব্যস্ততা আর মুখরতা জমে উঠেছে। হঠাৎ পথের ওপর দিয়ে ঘুঙুরের মিষ্টি শব্দ রুমঝুম করে বেজে বেজে চলে যেতে থাকে। তো আরেকটা বহুরূপীর সাজের কথা এখানে বলা হচ্ছে। এক রূপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে। শহরে যারা নতুন এসেছে তারা দু চোখ বড় করে তাকিয়ে থাকে, কিন্তু দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড। মানে এত সুন্দর একটা রূপসী বাইজি সেজেছে যে কেউ দেখে বুঝতে পারছে না যে ওটা কোনো বহুরূপী, মনে হচ্ছে যেন সত্যিকারের কেউ। কিন্তু ওখানকারের যারা এলাকাবাসী তারা বুঝতে পেরেছে যে এটা হরির কাণ্ড। আহ, এটা একটা বহুরূপী নাকি, কারো কারো মুগ্ধ চোখের মোহভঙ্গ হয়, আর যেন বেশ একটু হতাশ স্বরেই প্রশ্ন করে ওঠে। মানে সবাই তো ভেবেছিল সত্যিকারে একটা বাইজি, যখন জানতে পারে যে এটা একটা বহুরূপী, তখন তারা হতাশ হয় যে এত সুন্দর হরিদা সাজতে পারে। বাইজির ছদ্মবেশে সেদিন হরিদার রোজগার মন্দ হয়নি। মানে যেদিন বাইজি সেজেছিল ওই দিন হরিদার রোজগার বেশ ভালোই হয়েছিল। মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন। আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াচ্ছে সেই রূপসী বাইজি, মুচকি হেসে আর চোখ টিপে একটা ফুল সাজিয়ে এগিয়ে দিচ্ছে। দোকানদার হেসে ফেলে আর একটা সিকি তুলে নিয়ে বাইজির হাতের ফুল সাজির ওপর ফেলে দেয়। কোনো দিন বাউল, কোনো দিন কাপালি, কখনো বোচকা কাঁধে বুড়ো কাবুলিওয়ালা, কখনো হ্যাট কোট প্যান্টালুন পরা ফিরিঙ্গি কেরামিন সাহেব। একবার পুলিশ সেজে দয়ালবাবুর লিচু বাগানের ভিতর দাঁড়িয়েছিলেন হরিদা। স্কুলের 4টে ছেলেকে ধরেছিলেন, ভয়ে কেঁদে ফেলেছিল ছেলেগুলো। আর স্কুলের মাস্টার এসে সেই নকল পুলিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, এবারের মতো মাপ করে দেন ওদের। কিন্তু 8 আনা ঘুষ নিয়ে তারপর মাস্টারের অনুরোধে রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ হরিদা। তাহলে আরেকবার কি বহুরূপী সেজেছিল? আরেকবার সেজেছিল একটা পুলিশ। পুলিশ সেজে দয়ালবাবুদের লিচু বাগানে, যেখানে স্কুলের 4টে ছেলেকে ধরেছিল, এবং মাস্টারমশাই এসে পুলিশের কাছে, সেই নকল পুলিশ হরিদার কাছে ক্ষমা চেয়ে তারপর এবং হরিদা 8 আনা ঘুষ নিয়ে তবে তার অনুরোধ রক্ষা করেছিলেন। পরদিন অবশ্য স্কুলের মাস্টারমশাই জানতে বাকি থাকেনি কাকে তিনি 8 আনা ঘুষ দিয়েছিলেন। কিন্তু মাস্টারমশাই একটুও রাগ করেননি, বরং একটু তারিফই করলেন। তারিফ মানে তার সুনাম, মানে তার সম্পর্কে ভালো কিছু বলা। বললেন যে বাহ, সত্যি খুব চমৎকার পুলিশ সেজেছিল হরি। আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরিদা এত গম্ভীর হয়ে কি ভাবছেন। সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব ছটপট করে উঠছে? বলছে এত সুন্দর কথা বললাম, সেই কথা শুনে হরিদা উৎসুক না হয়ে
কেমন একটা গম্ভীর হয়ে গেছে। তো বলছে গম্ভীর হয়েছে কেন? সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো একটা মতলব ছুটছে? বা কোনো কিছু করার জন্য তার মাথা কাজ করছে? ঠিকই, আমাদের সন্দেহ মিথ্যে নয়। হরিদা বললেন, আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। আমাদের দেখিয়ে আপনার লাভ কী হরিদা? বলছে, তুমি আমাদের খেলা দেখাবে, আমাদের দেখিয়ে লাভ কী? আমাদের কাছ থেকে একটা সিগারেটের চেয়েও বেশি কিছু তো পাবে না। বলছে, আমরা তো বেশি কিছু তোমাকে বকশিশ দিতে পারবো না, শুধুমাত্র একটা সিগারেট দিতে পারবো। হরিদা, না, ঠিক তোমাদের দেখাবো না, আমি বলছি তোমরা সেখানে থেকো, তাহলে দেখতে পাবে। কোথায়? হরিদা, আজ সন্ধ্যায় জগদীশবাবুর বাড়িতে। বলছে, এতক্ষণ গম্ভীর থাকার পিছনে হরিদার একটা মতলব ছিল। সে মতলবটা কি? হরিদা এবার তাদের বলছে যে একটা খেলা দেখাবে। কোথায় দেখাবে? না, জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবে। হঠাৎ জগদীশবাবুর বাড়িতে খেলা দেখাবার জন্য আপনার এত উৎসাহ জেগে উঠল কেন? হরিদা হাসেন। মোটা মতন কিছু আদায় করে নেব। বলছে, কিছু একটা বেশি কিছু আদায় করতে হবে। বুঝতেই তো পারছো, পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও 2-3 টাকার বেশি হয় না। একবার বাইজি সেজে অবশ্যই বেশি কিছু পাওয়া গিয়েছিল, কিন্তু ওতেই বা কী হবে? ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পেতে। আচ্ছা, এখানে কি বলছে যে এই যে এতগুলো সাজের মধ্যে শুধুমাত্র যেদিন বাইজি সেজেছিল সেই দিনই হরিদার বেশি টাকা লাভ হয়েছিল, কিন্তু ওই টাকা দিয়ে তো হরিদার পুরো মাসের পুরো দিনটা চলে না। তো সেটাই বলছে যে একটা বেশি কিছু আদায় করতে হবে, যাতে একটু পুরো দিনটা তার মানে খাবারের তার যে জোগাড়টা সেটাও জুটে যায়, সেই জিনিসটাই বলছে। ঠিকই বলেছেন হরিদা, সপ্তাহে বড়জোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা, কিন্তু তাতে 7 দিনের পেট চলবার মতো রোজগার হয় না। মানে 7 দিনে তো 1 সপ্তাহ হয়, তো বলছে 1 সপ্তাহের মানে পেট যে চলবে সেরকম কোনো হরিদার রোজগার হয় না। তো সেই জিনিসটাই বলছে যে যে সেই জন্য হরিদা চাইছে একটা বেশি কিছু আদায় করতে, যাতে এমন সেজে এমন চমকদার কিছু করতে যাতে বেশি কিছু আদায় হয়, এবং সেটা দিয়ে যাতে 1 সপ্তাহ তার দিনটা কাভার হয়। হরিদা বলেন, না, এবার আর কাঙালের মতো হাত পেতে বকশিস নেওয়া নয়, এবার মারিত গণ্ডার লুটিত ভাণ্ডার। বলছে, এবার আমি কিন্তু হাত পেতে কোনো কিছু নেব না, এবার এমন জিনিস করব যে বেশি কিছু আমি আদায় করার চেষ্টা করব। একেবারেই যা ঝেলে নেব তাতে আমার সারা বছর চলে যাবে। বলছে, এবার কিন্তু সারা বছর যাওয়ার মতো এমন একটা কিছু করতে হবে। কিন্তু সে কি করে সম্ভব? জগদীশবাবু ধনী মানুষ বটেন, কিন্তু বেশ কৃপণ মানুষ। বলছে, ধনী হতে পারে, কিন্তু কৃপণ তো। হরিদাকে একটা যোগী সন্ন্যাসী কিংবা বৈরাগী সাজতে রেখে কত আর খুশি হবেন জগদীশবাবু? আর খুশি হলেই বা কত আনা বকশিস দেবেন? 5 আনার বেশি তো নয়। বলছে হরিদা, যদি কোনো সন্ন্যাসী বা বৈরাগী সেজে যায়, সেখানে কত টাকাই বা জগদীশবাবু দেবে? 5 আনার বেশি দেবে না, সেটা দিয়ে তো আর পুরো সারা বছর চলবে না। হরিদা বলেন, তোমরা যদি দেখতে চাও তবে আজ ঠিক সন্ধ্যাতে জগদীশবাবুর বাড়িতে থেকেও। আমরা বললাম, থাকবো, আমাদের স্পোর্টের চাঁদা নেবার জন্য আজ ঠিক সন্ধ্যাতেই জগদীশবাবুর কাছে যাব। তাহলে ওরা বলছে ওরাও যাবে, কারণ ওদের স্পোর্টের জন্য চাঁদা নিতে হবে, তো সেই জন্য ওরা জগদীশবাবু যাবে। এবং হরিদাও সেখানে কি তার কীর্তি দেখায় সেটাও তারা দেখতে যাবে, কি খেলা দেখায় সেটাই তারা দেখতে যাবে। তো আজকের পার্টটা এতটুকু থাক। পরের পার্টে আমি পরবর্তী অংশগুলো পড়াবো। তো আজকে প্রথম পার্ট থেকে আমরা যেটা জানতে পারলাম, যে প্রথম অংশে আমরা হরিদার সম্পর্কে জানতে পারলাম যে হরিদা একটা বহুরূপী মানুষ। তিনি আর 5 জন মানুষের মতো চাকরি করতে চায় না, কোনো বাধা ধরা নিয়মের কাজ করতে চায় না। তিনি চান যে তার ইচ্ছাতে তিনি নিজের মনের মতো করে নিজের মনের ইচ্ছার কোনো কাজ করতে চান, এবং তিনি বহুরূপী সাজেন। তার বহুরূপী সাজের মধ্যে এতটাই সুন্দরভাবে সাজেন যে যেখানে সহজেই মানুষ বুঝতে পারে না যে সেটা সত্যিকারের সেই চরিত্র না কোনো মানুষ বহুরূপী সেজেছে। সেরকমই একবার তিনি পাগল সেজেছিলেন। সেখানে মানুষরা সত্যিই অবাক হয়েছিল, যারা পরিচিত তারা বুঝতে পেরেছিল এটা হরিদার কাণ্ড, কিন্তু যারা পরিচিত নয় তারা বুঝতেই পারেনি যে এটা হরিদা।
এরপর তিনি সেজেছিলেন কি বাইজি সেজেছিলেন, এবং বাইজি সেজেও তিনি তার একটা সুন্দর এত সুন্দর বাইজি সেজেছিল যেখানে যে সহজেই তাকে চিনতে কেউ পারেনি। পরিচিত বাদে কেউ তাকে কিন্তু সেরকমভাবে চিনতে পারেনি। যখন তারা জানতে পেরেছিল যে এটা একজন বহুরূপী, তখন তারাও মানে হতাশ হয়েছিল যে একটা মানুষ এত সুন্দর সাজে। এরপর তিনি আরও অনেক কিছুই সেজেছিলেন। তারপর তিনি আম বাউল সেজেছিলেন, কাপালিক সেজেছিলেন এবং পুলিশও সেজেছিলেন। তো তোমরা যেটা করবে যে যেই সাজ কী, কী সেজেছিল সেটা তো তোমরা জানো। যদি বলা হয় যে প্রশ্নে যে হরিদা কী, কী সেজেছিল, তো তোমরা সেটা বলতে পারবে যে উন্মাদ পাগল সেজেছিল, বাইজি সেজেছিল, রূপসী বাইজি সেজেছিল, কাপালিক সেজেছিল, বাউল সেজেছিল, দয়াল পুলিশ সেজেছিল। তো এখানে বলতে পারে যে বাইজি সেজে তিনি কীভাবে বাইজি সেজেছিলেন, কীভাবে পুলিশ সেজে মাস্টারমশাইয়ের কাছ থেকে কত টাকা আদায় করেছিল না ৮ আনা আদায় করেছিল, কী করে আদায় করেছিল সেটা জিজ্ঞেস করতে পারে। আর সন্ন্যাসী সম্পর্কেও জিজ্ঞেস করতে পারে যে জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিল তার সম্পর্কে বলো। তখন তোমরা এটা বলতে পারো যে জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিল কী ছিল, যে তিনি ছিলেন হচ্ছে খুব উঁচু দরের সন্ন্যাসী, অর্থাৎ খুব জ্ঞানীবান সন্ন্যাসী ছিলেন। ৭ দিন জগদীশবাবুর বাড়িতে সেজেছিলেন এবং জগদীশবাবুর তিনি বছরে একবার শুধুমাত্র একটাই জিনিস খান, সেটা হচ্ছে হরিতকি খান, এবং তার বয়স ১০০০ বছরেরও বেশি। জগদীশবাবু তাকে কী দিয়েছিল? জগদীশবাবু তাকে সোনার কাঠের খড়মে সোনার বলআলা সোনার বলআলা কাঠের খড়ম দিয়েছিল, পায়ে পরিয়ে দিয়েছিল এবং তার ঝুলিতে ১০০ টাকা দিয়েছিল। তো প্রথম থেকে আমরা এই জিনিসগুলো আমরা জানতে পারলাম। তো আজকের অংশটা এতটুকুই থাক, পরবর্তীতে বাকি গল্পটা আমরা পড়ব। আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ।